ছাগল পালনে লাভবান হতে হলে সঠিক খামার ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ অনেক জরুরি। সেই সাথে খাদ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো যাতে সঠিক মাত্রায় থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে। খাবার প্রদানের ক্ষেত্রে আরও একটি বিষয় জানা খুবই জরুরি, তা হলো কোন খাদ্য প্রদান করলে স্বল্প খরচে অধিক পরিমাণে পুষ্টি প্রদানের যোগান পাওয়া যায়। গ্রোথের সাথে খাবারের একটি সম্পর্ক আছে, তো এদেরকে কি খাবার দিচ্ছেন? এদেরকে দিচ্ছি মূলত আমি প্রোটিন খাবার। ছাগলের খাবার হলো 3 ধরনের হয়। একটা হলো প্রোটিন, একটা হলো কার্বোহাইড্রেট, আর একটা হলো ফাইবার। সো একটা ছাগলকে মূলত পার ডে 18 থেকে 20% প্রোটিন দেওয়া উচিত গ্রোথের ক্ষেত্রে। যেগুলো গ্রোথ হয়ে গেছে ওগুলো 16% পর্যন্ত প্রোটিন থাকবে খাবারে। আর হলো কার্বোহাইড্রেট 30% উপরে যাওয়া যাবে না, আর বাকিটা হবে হলো আপনার ফাইবার। সো ফাইবারটা হলো আপনি খড় বা শুকনা জাতীয় যে কোনো ইয়ে দিতে পারেন যেটা ফাইবারের কাজ করবে। আর হলো গমের ভুসি, ছোলার ভুসি, এগুলো ফাইবারের কাজ করে। সো এইটা হলো খাবারের মেন মেনু। কিন্তু খাবারে আমাদের দেশে যেটা হচ্ছে যে দানাদার খাবারের দাম অনেক বেড়ে গেছে। খামারিরা যদি লাভবান হতে চায় তাহলে নিজেদেরকে ফডার প্রোডাকশন করতে হবে, যেটা বাইরের দেশে খামারিরা করে। আসলে দানাদার খাবার উপরে বেস করে খাবার খাওয়ানো যাবে না। আর দানাদার খাবারটা হলো সাপ্লিমেন্ট হলো আপনার এক্সট্রা খাবার, এটা কিন্তু মেন খাবার না। মেন খাবার হলো ঘাস। ঘাসের ক্ষেত্রে ছাগলের যেটা হয়, ছাগল কিন্তু গরুর মতো গ্রেজার না, এরা বলে ব্রাউজার। ব্রাউজার মিন্স হলো আপনার বিভিন্ন গাছের পাতা, বিভিন্ন উপর থেকে টপিংসগুলো খাবে আর কি। উপরে যে পাতা থাকে বা ঘাসের যে মাথাগুলো থাকে এগুলো ওরা খায়, ওগুলোর ভিতরে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো হলো লুসার্ন বা ডাল জাতীয় যে ঘাসগুলো হয়, যেমন হেজ লুসার্ন আছে, আলফালফা আছে, এগুলো যদি কেউ চাষ করে তাহলে প্রোডাকশন কষ্ট অনেক কমে আসবে। মান্থলি সর্বোচ্চ যদি সব খরচ সহ ধরেন তাও 500 থেকে 600 টাকার উপর যাবে না যদি নিজে প্রোডাকশন করেন। ভাই আপনার কথা থেকে যেটি বুঝতে পারলাম, প্রাণীকুলের বেঁচে থাকার সাথে খাবারের একটি অন্যতম সংযোগ রয়েছে। এই প্রাণীকুলের মধ্যে তো ছাগলও পড়ছে। ছাগলের খাবারের ক্ষেত্রে একটি ছাগল জন্মগ্রহণ করার পরে শুরুতে কি ধরনের খাবার দেন? আমি যদি জন্মের আগে থেকে শুরু করি, লাইক ফিমেলটা তো বাচ্চা দিবে, তো ওকে ফিজিক্যালি ফিট হইতে হবে। তো ফিজিক্যালি ফিট হওয়ার জন্য আমরা যেটা করি সাধারণত লাস্ট 2 মাস আমরা খাবার বাড়িয়ে দিই। কারণ এই 2 মাসে হলো বাচ্চার গ্রোথটা বাড়ে পেটের ভিতরে। আমরা যেটা করি দানাদার খাবারটা বাড়ায় দিই। ছাগলের ওয়েট অনুযায়ী আমরা রেশিওটা ঠিক করি। নর্মালি আমরা আমাদের দেশে যে ছাগলগুলো আছে 30 কেজি লাইভ ওয়েট যেগুলো আমরা ধরি, ওদেরকে আমরা পার ডে ½ কেজি করে দানাদার খাবার দিই। দানাদার খাবারের ভিতরে কার্বোহাইড্রেটটা বেশি দিই যাতে এনার্জিটা আসে এবং প্রোটিনটা থাকে, যার ফলে বাচ্চা যখন হয় তখন বাচ্চার বার্থ ওয়েটটা বেশি হয়। বাচ্চা যদি বার্থ ওয়েট কম হয় তাহলে ওর ইমিউনিটি উইক হয়, সেক্ষেত্রে বাচ্চাগুলোর মর্টালিটি বেড়ে যায়। তাই স্বাবলম্বী হওয়াটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মার দুধটা ছেড়ে দিবে, কারণ একটা পর্যায়ের পরে দুধটা আসলে কাজে লাগে না। একটা দুধটা একটা সার্টেন গ্রোথ পর্যন্ত কাজ করে, তারপরে কিন্তু বাড়তি খাবারটা লাগবেই। সেই জন্য আমরা 15 দিন থেকে শুরু করি, ও মানে ফুল খাবার খাওয়াটা শুরু করে 1.5 থেকে 2 মাসের ভিতরে। তো 2 মাসের ভিতরে খাবারটা শুরু করলে মা কাছ থেকে দুধটা ছেড়ে দিল, আর মা যখন দুধ প্রোডাকশন করে তোর প্রচুর এনার্জি খরচ হয়, যার ফলে মার শরীরটা ভেঙে যায়। এই জন্য মাকে আমরা বাচ্চা হওয়ার পরও 2 মাস আমরা দানাদার খাবারটা বেশি দিই। আর অবশ্যই সাথে মিনারেল এবং বিভিন্ন মাল্টি মিনারেল পাওয়া যায় বাজারে, ওগুলো ইউজ করতে পারে। কারণ মিনারেল ডেফিসিয়েন্সি হলে মার রিপ্রোডাকশনটা কমে যাবে। তো এই রিপ্রোডাকশনের জন্য মিনারেল খুব জরুরি। খাবারের সাথে মিনারেলটা, এই যে মিনারেল ডেফিসিয়েন্সি হচ্ছে, এটি আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝা যায় হলো ওর স্কিন কোট, ওর হেলথ কন্ডিশন, প্লাস হলো ওর চঞ্চলতা, সবকিছু মিলে বোঝা যায়। স্কিন কন্ডিশন দেখলে বোঝা যায় যে কপার ডেফিসিয়েন্সি আছে কিনা। এগুলো আসলে কি মানে করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়, আমরা দেখলেই বুঝতে পারি যে কোনটা কি ডেফিসিয়েন্সি আছে। এই যে মিনারেল আয়রন আপনি ব্যবহার করছেন, এগুলো ব্যবহারের ক্ষেত্রে কি কোনো দিক নির্দেশনা আছে, বা যদি কোনো নির্দেশনা থাকে সেক্ষেত্রে সেই কোনো রকম ট্রেনিং বা সেটি জানাটা কিভাবে হচ্ছে? কপার ডেফিসিয়েন্সি যখন হয় তখন ছাগলের আমরা বলি ফিশ টেল, মাছের মতো এরকম লেজটা ছড়ায় যাবে, এটাকে বলে ফিশ টেল। এবং ব্ল্যাক ছাগলগুলোর পশমগুলো লালচে হয়ে যাবে। এটা হলো কপার ডেফিসিয়েন্সি মেইন কারণ। কপার ডেফিসিয়েন্সি হলে টাইম মতো হিটে আসবে না এবং কৃমিও বেশি অ্যাটাক করে। তো আমি এই জন্য যেটা দেখছি বাইরের দেশগুলোতে কপার বোলাস খাওয়ায়। কপার বোলাস হলো কপারের টুকরোগুলো একটা ক্যাপসুলের ভিতরে ঢোকানো থাকে, বাচ্চাদের জন্য 2 গ্রাম, অ্যাডাল্টের জন্য 4 গ্রাম করে। এটা বছরে একবার খাওয়াতে হয়। একবার খেলে ওইটা পেটের ভিতর থাকবে এবং এটা আস্তে আস্তে রিলিজ হবে, মানে ওটা আস্তে আস্তে গলতে থাকবে এবং এটা ওর যখন দরকার হবে তখন শরীর ওইটা নিয়ে নিবে। আর একটা সমস্যা স্কিন প্রবলেম আমাদের দেশে বেশি হয়, কারণ আমাদের ভিতরে একটা ধারণা আছে যে ছাগলকে গোসল করানো যাবে না, ঠান্ডা লাগবে। এটা ভুল। ছাগলকে অ্যাটলিস্ট গরমের দিনে সপ্তাহে একবার হলে গোসল করানো উচিত। আর শীতকালে 15 দিন পর পর একবার গোসল করানো উচিত শ্যাম্পু দিয়ে, যাতে ওর স্কিনে খুশকি বা আঠালি বা এগুলো যাতে না হয়। ওদের ক্লিন করাটা জরুরি।
খুশকি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে করণীয়টা কি? ও ইংলিশ উপন্যাসক শ্যাম্পু যেটা আছে ওটা মেখে 5 মিনিট রেখে তারপর এটা গোসল করায় ফেলে। আচ্ছা। আর একটা জিনিস করে আইভারমেকটিন, যেটা হলো চামড়ার নিচে দিতে হয় আঠালির জন্য। আইভারমেকটিনটা প্রতি খামারের 2 মাস পর পর দেওয়া উচিত। এটা কি ইনজেকশন নাকি ক্যাপসুল? ইনজেকশন, চামড়ার নিচে দিতে হয়। আচ্ছা আচ্ছা। আর মেডিসিন আরেকটা বের হয়েছে নতুন, যেটা বলে আইভার জল। তো আইভার জলটা হলো লিকুইড, ওটা ওরালি খাওয়ানো যায়। ওটার ভিতরে আইভারমেকটিন এবং ট্রাইকাবেন্ডাজল 2টা মেডিসিনই থাকে একসাথে, এটা কাজ করে। ভাইয়া, খাসি এবং পাঠা দু কাজে ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে দুইটার পরিচর্যার জায়গা কি 2 রকম? ডেফিনেটলি 2 রকমের। খাসি মূলত যত খুশি ওয়েট বাড়ানো দরকার, কারণ এটা যত ওয়েট বাড়বে তত প্রফিট। কিন্তু পাঠাকে অলওয়েজ একটা ব্যালেন্স ডায়েটে রাখতে হবে, কারণ ও যেন ফিট থাকে এবং ও যেন লং টার্ম সার্ভিস দিতে পারে। পাঠা যদি ওভারওয়েট হয় ও জাম্প করবে না, ও ক্রস করবে না। আচ্ছা। আর খাসির ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, যত খুশি ওয়েট বাড়ানো উচিত। আর একটা জিনিস হলো পাঠার ক্ষেত্রে সবসময় আমরা সাধারণত করি যে পাঠাকে আমরা আলাদা রাখি। আলাদা রাখি একটাই কারণে, যাতে ও হঠাৎ করে যখন ফিমেলের কাছে যাবে তখন ফিমেলকে মানে ব্রিডিং এর জন্য স্টিমুলেট করতে পারে। আচ্ছা। আর যদি সবসময় পাঠার সাথে পাঠি থাকে সেক্ষেত্রে মানে স্টিমুলেট করে কম। আর একটা জিনিস হলো পাঠা যখন পাঠির সাথে থাকে তখন পাঠা খায় কম, পাঠির পিছিয়ে দৌড়ায় বেশি, যার ফলে হেলথ ভেঙে যায়। আমরা যেটা বেস্ট অপশন মানে চুজ করি সেটা হলো পাঠাকে আমরা আলাদা ঘরে রাখি, দিনের ভিতর সকালে একবার আর বিকালে একবার 1 ঘন্টার জন্য ছাড়ি। আচ্ছা। তো যেই পাঠিটা হিটে আসবে ও পাঠা ডিটেক্ট করবে, দেন ক্রস করবে। এতে 2টা জিনিস হয়, আমি ডেটটা মনে রাখতে পারতেছি, প্লাস হলো আমার সিলেকশন, যে আমি এই পাঠার সাথে এই পাঠিটা ক্রস করাবো, এইটা আমি সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা আচ্ছা। আর যদি সারাদিন ছাড়া থাকে আমি রেকর্ড করতে পারতেছি না কখন ব্রিড হলো, কখন বাচ্চা হবে, এই রেকর্ডটা থাকতেছে না। এই ক্ষেত্রে উপকারিতাটা কি, যে কারোর সাথে তো যে কারো ব্রিডিং হতেই পারে? এতে উপকারিতা হলো অনেকগুলো। প্রথম কথা হলো আমি জানতেছি যে আমার কোন পাঠাটা কোন পাঠিকে ক্রস করতেছে। ইন ফিউচারে যখন বাচ্চা হবে, এই বাচ্চা আবার কাকে ক্রস করবে, সেটা বাপকে মাকে, এটা কিন্তু আইডেন্টিফাই করা খুব জরুরি। আচ্ছা। বিশেষ করে ব্রিডিং ফার্মে। আচ্ছা। এবং এই ট্র্যাকটা না থাকলে কি হবে, ইনব্রিডিং হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। বাবার সাথে মেয়ের ক্রস হতে পারে, সো এই জিনিসগুলো কন্ট্রোল করা যাচ্ছে না। ভাইয়ের সাথে বোনের ক্রস হতে পারে। এই জন্য আমরা সাধারণত 3 মাস হলেই পাঠাকে আলাদা করে ফেলি খাসি পাঠি থেকে। আচ্ছা। দেন আমার কি হয়, তাহলে আমি সিলেক্ট করতে পারি যে কার সাথে কাকে ক্রস করাবো, আমার রেকর্ড থাকবে, রেকর্ড অনুযায়ী কাজ করবো। আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইয়া চলো নদীটায় আর একটু দেখে আসি।